ভোরের অন্ধকারে পুরো গ্রামগুলি একযোগে সরে যেতে শুরু করে। দিগন্তে আগুন জ্বলে ওঠে এবং মানুষ এমন নদীগুলির দিকে ছুটে যায় যা তারা আগে কখনো পার হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাসকারী একটি সম্প্রদায় কিভাবে এই মুহূর্তে পৌঁছেছে। বিষয়বস্তু: এই তথ্যচিত্রটি বাস্তবসম্মত অচিত্রিক উপায়ে বাস্তুচ্যুতি এবং সহিংসতা নিয়ে আলোচনা করে। এক নিঃশ্বাসে প্রেক্ষাপট। এই গল্পটি মায়ানমারে ঘটে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, বার্মা নামেও পরিচিত। 2016 থেকে 2017 মধ্যে সহিংসতা এবং সামরিক অভিযানের ঢেউয়ের পর লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে পালিয়ে যায়। রোহিঙ্গারা একটি সংখ্যালঘু গোষ্ঠী যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অঞ্চলে বসবাস করে আসছে। মায়ানমারের রাষ্ট্র তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি এবং 2016 আগে থেকেই অনেক মৌলিক অধিকার অস্বীকার করা হয়েছিল। এই গল্পটি এখন গুরুত্বপূর্ণ কারণ ক্ষতিগ্রস্ত মানুষ এখনও বাস্তুচ্যুত এবং দায়িত্ব ও ন্যায় বিচারের প্রশ্নগুলি অমীমাংসিত রয়ে গেছে। গুরুত্বপূর্ণ ঘটনার সময়রেখা: 2016 সালের অক্টোবরে উত্তর রাখাইন রাজ্যের বেশ কয়েকটি সীমান্ত পুলিশ পোস্টে হামলার খবর পাওয়া গেছে। মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে যে রোহিঙ্গা জঙ্গিরা এই আক্রমণ চালিয়েছে। সেনাবাহিনী পার্শ্ববর্তী এলাকায় ক্লিয়ারেন্স অপারেশন নামে প্রতিক্রিয়া জানায়। এর পরপরই গ্রামবাসীরা অভিযান, গ্রেপ্তার এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার খবর দেন। স্বাধীন সাংবাদিক এবং সাহায্যকারী গোষ্ঠীগুলি জানিয়েছে যে এলাকায় প্রবেশাধিকার ব্যাপকভাবে সীমাবদ্ধ ছিল। তথ্য ধীরে ধীরে আসে, প্রায়শই বেঁচে যাওয়া ব্যক্তিদের স্বাক্ষর মাধ্যমে। 2017 সালের আগস্টে দ্বিতীয় এবং অনেক বড় একটি ঢেউ শুরু হয়। নিরাপত্তা পোস্টগুলিতে আবারও সশস্ত্র হামলার খবর পাওয়া যায়, এবার বৃহত্তর পরিসরে। কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী উত্তর রাখাইন জুড়ে বিস্তৃত অভিযান শুরু করে। 2017 সালের সেপ্টেম্বর নাগাদ সমগ্র গ্রাম খালি হয়ে যাবার খবর পাওয়া যায়। 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করে। এই আন্দোলন দ্রুত ঘটে, সীমান্ত এলাকা এবং শরণার্থী শিবিরগুলিতে ছেয়ে যায়। 2017 সালের শেষ নাগাদ সহিংসতা ধীর হয়ে যায়, কিন্তু প্রত্যাবর্তন বিরল ছিল। বেশিরভাগ শরণার্থী সীমান্তের ওপারে রয়ে গেছেন। তারা নিশ্চিত ছিলেন না যে তারা কখনো বাড়ি ফিরতে পারবেন কিনা। সংকটটি সাম্প্রতিক ইতিহাসের বৃহত্তম শরণার্থী আন্দোলনগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। প্রমাণ এবং যাচাই: আমরা কি জানি এবং কিভাবে আমরা এটি জানি? প্রথম স্তরটি সাংবাদিক এবং সাহায্য কর্মীদের দ্বারা সংগৃহীত বেঁচে থাকা ব্যক্তিদের বিবরণ থেকে আসে। এই বিবরণগুলি জোরপূর্বক বাস্তুচ্যুতি, ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর এবং সামরিক অভিযানের সময় ভয়ের বর্ণনা দেয়। উপগ্রহ চিত্র দ্বিতীয় স্তর প্রদান করে। স্বাধীন গোষ্ঠীগুলি অভিযান শুরু হওয়ার পর রোহিঙ্গা গ্রামগুলিতে পোড়া কাঠামোর চিত্র বিশ্লেষণ করে। তারিখগুলি রিপোর্ট করা সৈনিকদের গতিবিধির সাথে মিলে যায়। চিকিৎসা সংস্থাগুলি তৃতীয় স্তর যোগ করে। শরণার্থী শিবিরে কর্মরত ডাক্তাররা বাস্তুচ্যুতি এবং সহিংসতার সাথে সামঞ্জস্যপূর্ণ আঘাত এবং ট্রমা নথিভুক্ত করেন। এই প্রতিবেদনগুলিতে দোষারোপ করা হয়নি, বরং নমুনা রেকর্ড করা হয়েছে। মায়ানমার কর্তৃপক্ষ অনেক অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কর্মকর্তারা বলেছেন যে অভিযানগুলি জঙ্গিদের লক্ষ্য করে এবং পদ্ধতিগত নির্যাতন অস্বীকার করেছে। তারা বহিরাগত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিরোধপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং ফাঁক: বিরোধের কিছু ক্ষেত্র গুরুত্বপূর্ণ রয়ে গেছে। মায়ানমার সেনাবাহিনী বলেছে যে তাদের পদক্ষেপগুলি নিরাপত্তা সংকট এবং পুলিশের উপর আক্রমণের প্রতিক্রিয়া ছিল। এটি বেসামরিক নাগরিকদের একটি দল হিসেবে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্য অস্বীকার করেছে। মানবাধিকার সংস্থাগুলি যুক্তি দেয় যে ধ্বংসের মাত্রা এবং ধরন বৃহত্তর কিছু নির্দেশ করে। তারা বিভিন্ন স্থানে প্রতিবেদনের সময়, সমন্বয় এবং ধারাবাহিকতার দিকে ইঙ্গিত করে। এই ব্যাখ্যাগুলি এখনও আইনি এবং কূটনৈতিক ফোরামে বিতর্কিত। অ্যাক্সেস একটি ফাঁক রয়ে গেছে। ঘটনাগুলির সময় স্বাধীন নির্বেশকদের প্রভাবিত এলাকায় সীমিত প্রবেশাধিকার ছিল। এর ফলে পরোক্ষ প্রমাণের উপর নির্ভরশীল কিছু প্রশ্ন রয়ে গেছে। 6. মানবিক প্রভাব: 1 থেকে 3 অনুচ্ছেদ। যারা পালিয়ে এসেছেন তাদের জন্য যাত্রা নিজেই ট্রমার অংশ হয়ে উঠেছে। পরিবারগুলি অল্প খাবার নিয়ে কয়েকদিন ধরে হেঁটেছিল, যা তারা পারত তা বহন করতে। অনেকেই ক্লান্ত এবং চিরতরে কি হারিয়েছে তার সম্পর্কে অনিশ্চিত হয়ে বাংলাদেশে এসেছিল। শিবিরগুলিতে জীবন ছোট এবং ধীর হয়ে গিয়েছিল। আশ্রয়স্থলগুলি অস্থায়ী ছিল এবং ভবিষ্যৎ অনিশ্চিত বোধ করেছিল।
শিশুরা নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল এবং প্রাপ্তবয়স্করা কাজ এবং জমি হারিয়েছিল। এই প্রভাব কেবল শারীরিক ছিল না, স্থানচ্যুতি আত্মীকরণ, স্মৃতি এবং সম্প্রদায়ের বন্ধনকে প্রভাবিত করেছিল। এমনকি বছর পরেও অনেক শরণার্থী অতীত এবং ভবিষ্যতের মাঝে স্থবির বোধ করার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞ দৃষ্টিকোণ কেন এটি গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞরা প্রায়শই এই পরিস্থিতিকে একটি তালাবদ্ধ দরজার সাথে তুলনা করেন। যখন নাগরিকত্ব অস্বীকার করা হয়, তখন অন্য সকল অধিকার সেই দরজার পিছনে থাকে। রোহিঙ্গাদের জন্য আইনি বর্জন সহিংসতা শুরু হওয়ার অনেক আগে থেকেই তাদের দুর্বল করে তুলেছিল। আন্তর্জাতিক আইন কেবল একক ঘটনা নয়, নিদর্শনগুলি দেখে। একটি মোজাইকের মতো ছোট ছোট টুকরো একসাথে উদ্দেশ্য বা অবহেলা দেখাতে পারে। এই কারণেই ডকুমেন্টেশন গুরুত্বপূর্ণ, এমনকি বছর পরেও। ডকুমেন্ট, আন্তর্জাতিক আইনি ভাষ্য। সংকটটি আরও দেখায় যে তথ্য কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং কত দ্রুত ক্ষতি হতে পারে। সোশ্যাল মিডিয়া পোস্ট এবং গুজব উত্তেজনা বৃদ্ধির জন্য রিপোর্ট করা হয়েছিল। প্রযুক্তি একটি পরিবর্ধক হয়ে উঠেছে, কারণ নয়। ৮ মিনি রিক্যাপ। আমরা যা জানি তা হল 2016 এবং 2017 সালে বৃহৎ আকারের বাস্তুচ্যুতি ঘটেছিল। আমরা যা পুরোপুরি জানি না তা হল জবাবদিহিতা কিভাবে সমাধান করা হবে। পরবর্তী প্রশ্ন হল প্রত্যাবর্তন, ন্যায় বিচার অথবা দীর্ঘমেয়াদী নিষ্পত্তি সম্ভব কিনা। ৯ পরবর্তী কি পরিস্থিতি। একটি পরিদৃশ্য হল দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি। শরণার্থীরা বছরের পর বছর ধরে ক্যাম্পে থাকে, সীমিত চলাচল বা অধিকার সহ। বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে এই ফলাফলকে উচ্চ আত্মবিশ্বাস বলে মনে করা হয়। আরেকটি পরিদৃশ্য হল চুক্তির অধীনে আংশিক প্রত্যাবর্তন। কিছু পরিবার পর্যবেক্ষণের অধীনে ফিরে যেতে পারে, কিন্তু আস্থা কম থাকে। এই ফলাফলের ওপর আস্থা মাঝারি। সূত্র, দ্বিপাক্ষিক প্রত্যাবর্তন আলোচনা। তৃতীয় পরিদৃশ্যে সংস্কারের দিকে পরিচালিত আন্তর্জাতিক আইনি পদক্ষেপ জড়িত। এর জন্য টেকসই চাপ এবং সহযোগিতা প্রয়োজন। এখানে আস্থা কম থেকে মাঝারি, কিন্তু শূন্য নয়। বহিরাগত এবং সিটিএ সম্মানজনক। এই গল্পটি কেবল অতীত সম্পর্কে নয়, বরং বিশ্ব কিভাবে দুর্ভোগের প্রতি সাড়া দেয় তা সম্পর্কে যা এটি দেখতে পারে। এরপর কি ঘটেছিল তা বুঝতে চাইলে আমাদের পরবর্তী তথ্যচিত্রটি দেখুন। স্থানচ্যুতির পর জীবন, রোহিঙ্গার শরণার্থী শিবিরের ভিতরে। আমাদের প্রতিবেদন জনসাধারণের জন্য উপলব্ধ উৎসের ওপর ভিত্তি করে তৈরি, এবং নতুন যাচাই করা তথ্য বেরিয়ে আসার সাথে সাথে এই প্রতিবেদনটি আপডেট করা হবে। উৎস নোট এবং দাবি ত্যাগ। এই তথ্যচিত্রটি জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, চিকিৎসা এনজিও, সাংবাদিক এবং 2016 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি বিবৃতির প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। জীবিত ব্যক্তিদের সাথে জড়িত ঘটনাগুলিকে নিরপেক্ষ প্রতিবেদিত ভাষা ব্যবহার করে বর্ণনা করা হয়েছে। কিছু দাবি তদন্ত বা আইনি পর্যালোচনার অধীনে রয়েছে, এবং নতুন প্রমাণ পাওয়া গেলে সিদ্ধান্তগুলিও তৈরি হতে পারে।